জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘুরছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। নানা টানাপোড়েন ও নাটকীয়তার পর শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিল দলটি। বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়ে আল্লাহর আইন থেকে সরে গেছে জামাত ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোকসভা। যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা অবর্ণনীয় কষ্ট, সেটার জন্য উনি ডিজার্ভ করেন না, সেজন্য জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দেশে তার ধারা উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে করতে পারে। যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন, এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান, যোগ দিয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আরও জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। নাগরিক শোকসভায় এখন কারা বক্তব্য দিচ্ছেন, কি বলছেন তারা? এই মুহূর্তে এখানে সকল পেশার মানুষই কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে হচ্ছে যারা রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, তার পাশাপাশি হচ্ছে যারা কিনা আইনজীবী, সকল শিক্ষক থেকে শুরু করে গবেষক, সকল পেশাজীবী মানুষকেই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আজকে যে বেগম খালেদা জিয়ার শোক সভা, যেটি নাগরিক সভা, সেখানে কিন্তু বলা চলে সকল শ্রেণী পেশার মানুষে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু কথা বলছেন, তাদের সাথে নানা সময়ে বেগম খালেদা জিয়ার কাটানো মুহূর্তগুলো কথা তারা স্মরণ করছেন। তার পাশাপাশি যখন বেগম খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন, তখন তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন এবং সেই দেশ পরিচালনার সময় কি ধরনের শিক্ষা তারা পেয়েছিলেন, সেই শিক্ষা থেকে আগামীর বাংলাদেশ কিভাবে আরো ভালোভাবে নতুন বাংলাদেশ গড়া যায়, সেটির ব্যাপারেও কিন্তু আমরা এখানে কথা বলতে শুনেছি। তার পাশাপাশি এখানে এসে ঠিক 3টা নাগাদই উপস্থিত হয়েছেন তারেক রহমান এবং তার সাথে তার পরিবারের সদস্যরা। এর পাশাপাশি আমরা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে দেখেছি। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা আছে, তাদেরকে আমরা এখানে আসতে দেখেছি। তারা প্রবেশ করেছিলেন ঠিক 2:30টা নাগাদ এবং পুরো সময় জুড়েই কিন্তু তারা এখানে আছেন। রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছে, তারা এখনো পর্যন্ত কোনো বক্তব্য না রাখলেও তাদের পক্ষ থেকে কিন্তু হচ্ছে যে উপস্থিতি, সেটি কিন্তু হচ্ছে কমতি নেই এখানে। আজকে মূলত নাগরিক যারা আছেন, যারা বিশিষ্ট জন আছেন, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন কিংবা যখন বিরোধী দলে ছিলেন এবং যখন তিনি নানা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, তখন তাদের সাথে নানাভাবে কিন্তু হচ্ছে কাজ করেছেন এই বিশিষ্ট নাগরিক সমাজ। তাদের প্রতিনিধি দল কিন্তু এখানে এসে কথা বলেছেন। গণমাধ্যমের যারা কিনা সম্পাদক আছে, তাদের সাথেও আমরা লক্ষ্য করেছি, তাদের কথায়ও কিন্তু উঠে এসেছে বেগম খালেদা জিয়ার
কথায় তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া যেভাবে গণমাধ্যমের সাথে আচরণ করেছিলেন, যেভাবে বৈদেশিক রেমিটেন্স আনার ক্ষেত্রে অবদান রেখেছেন, তার পাশাপাশি যেভাবে হচ্ছে পররাষ্ট্র নীতি ঠিক করেছিলেন, এগুলো প্রশংসা বারবারই তারা করেছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশ গড়তে এই যে পুরো বেগম খালেদা জিয়ার নীতি আছে, আদর্শ, আপোষহীনতার যেই প্রতিকৃত, সেই পুরো সবকিছু নিয়েই কিন্তু হচ্ছে বেগম জিয়ার আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার কিন্তু একটি বড় জায়গা তৈরি হয়েছে। শুধুমাত্র বেগম জিয়া যে একটি রাজনৈতিক দলের নেতা তা কিন্তু নয়, বরঞ্চ তিনি একজন আপোষহীন নেত্রী, দেশের বাংলাদেশের অন্যতম শীর্ষ নেতাদের মধ্যে একজন। এবং তার যেই রাষ্ট্র পরিচালনার যেই কাঠামো, যেই রাষ্ট্র কাঠামোর যেই ব্যবস্থা, এবং যেভাবে সরকার এবং সরকারের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যেভাবে তিনি সরকার পরিচালনা করেছিলেন, বিভিন্ন সংগঠনগুলোকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তিনি যেমনি পরিচালনা করেছিলেন, সেগুলো থেকে কিন্তু হচ্ছে শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ গড়া হবে, এখান থেকেই কিন্তু প্রত্যাশা করছেন যারা বিশিষ্ট নাগরিক আছেন তারা। এবং এই অনুষ্ঠানটি বলা চলে সন্ধ্যা পর্যন্তই চলবে। এর পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়ার যে পরিবারবর্গ আছে তারা এখান থেকে বিদায় নেবেন, তবে তারা কেউ এখানে বক্তব্য রাখবেন না বলেই আমরা জানতে পেরেছি। এ ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ। সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে। পুলিশের দেয়া চার্জশিট তার বড় প্রমাণ বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে বুকে ধারণের কথা বললেও বিচারের ব্যাপারে উদাসীন। এর আগে বাদজুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে রাজু ভাস্কর্যের সামনে আসেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। আপনারা পেছনে যাওয়ার পরে আমি কথা বলবো, আপাতত বসি। আমার জানা হয় নাই গত 17 বছর ধরে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছের সামনে আনাইয়া বসানো হয়েছে, কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। গতকালকে আপনারা জানেন যে আদালতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার পর প্রায় 21 দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী জোবাইদুর রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ফাতেমার বাবা শাহিন আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় গৃহশিক্ষিকা মিম সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে গৃহশিক্ষিকার স্বামী ও তার বড় বোন রয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, ফাতেমা রোকেয়া ছাড়া খুনের ঘটনায় গ্রেফতারদের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আটক 4 জনের মধ্যে গৃহশিক্ষিকা মিম আক্তার ও নুসরাত জাহানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7তলা আবাসিক ভবনের 2য় তলায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের একাধিক সদস্য সহ 6 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:50 ভবনের 2য় তলার আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্ল্যাটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকাল 10টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটির বাসিন্দারা জানান, বেশিরভাগই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। আহতদের কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় শহর ইউট্রেক্ট ঘাটে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। ধসে গেছে বেশ কয়েকটি আবাসিক ভবন। পরিস্থিতি বিবেচনায় বিস্ফোরণ কবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। শহরের মেয়র নিশ্চিত করেছে আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 6 ঘন্টা সময় লাগে দমকল কর্মীদের। তবে দেশের 4র্থ বৃহত্তম জনবহুল শহরে এমন দুর্ঘটনায় উদ্বেগ স্থানীয় প্রশাসনের। গ্যাস লিকেজের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে বুধবার অনুষ্ঠিত হয়েছে পাবজি মোবাইল রাইজিং স্টার 2025-এর আসর। আসরটি ফাইনাল ডেতে দেশের সেরা 10টি দল ল্যান্ড সেটআপে অংশ নেয়। সেখানে ল্যান্ড ফরম্যাটে 5 লাখ টাকা প্রাইজ পুলের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে A1 RGE স্পোর্টস, রানার আপ হয়েছে GSM। আসরটি উত্তেজনা বাড়িয়ে দেয় DTM ক্যাটাগরিরও। এই ক্যাটাগরিতে 30,000 টাকা প্রাইজ পুলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় 1952 ও রানার আপ A1 RGE স্পোর্টস। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিযোগিতামূলক গেমিং ইকোসিস্টেমকে আরও শক্ত ভিত্তি দিতে ভূমিকা রেখেছে পাবজি মোবাইল। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।